ঢাকা থেকে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট শুরু হলেও কাটছে না জটিলতা। টিকিটের জন্য প্রবাসীদের হাহাকার। ইকামা ভিসার মেয়াদ বাড়াতে সৌদিকে বাংলাদেশের চিঠি। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চকবাজারের জরির মার্কেটে ছিল দাহ্য পদার্থের মজুদ। তাৎক্ষণিক ব্যবস্থায় বড় বিপদ থেকে রক্ষা। আবাসিক এলাকা থেকে দোকান সরানোর দাবি। পছন্দের ঠিকাদারি প্রতিষ্ঠানকে ট্রেন ইজারা দিয়ে কোটি কোটি টাকা লোপাট। রেল কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ। অপরাধ ঢাকতে ঘুষের প্রস্তাব, ব্যবস্থার আশ্বাস। নিয়ন্ত্রণহীন চাঁদাবাজিতে অতিষ্ঠ মিরপুরের পাইকারি সবজি আড়তের ব্যবসায়ীরা। রিকশা প্রতি 10 টাকার ভ্যান প্রতি গুনতে হচ্ছে 20 টাকা। ক্যামেরা দেখেই লাপাত্তা চাঁদাবাজরা। এবং বৈঠকের পর বৈঠক আর নানা চুক্তির পরও থামছে না সীমান্ত হত্যা। বিচার না হওয়ার কারণেই বন্ধ হয় না বিএসএফের অমানবিক আচরণ, মত বিশ্লেষকদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ। ঢাকা থেকে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট শুরু হলেও কাটছে না জটিলতা। এমন সময় বিমান চলাচল শুরু হলো যখন ইকামা ও ভিসার মেয়াদ শেষ হওয়ার পথে। এ অবস্থায় টিকিটের জন্য মরিয়া সৌদি প্রবাসীদের উদ্বেগ বেড়েই চলেছে। এ অবস্থায় প্রবাসীদের ইকামা ভিসার মেয়াদ ফের বাড়াতে সৌদি আরবকে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ। করোনা সংকট আর অবতরণ অনুমতি নিয়ে সৌদি বাংলাদেশ পারস্পরিক নিষেধাজ্ঞা কাটানোর পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রিয়াদগামী প্রথম ফ্লাইটটি ওড়ে সৌদি এয়ারলাইন্সের। এ ফ্লাইটে 260 জন যাত্রী ছিলেন, যার 252 জনই প্রবাসী বাংলাদেশি। চলতি মাসের 30 তারিখ পর্যন্ত এয়ারলাইন্সটির এমন আরও 3টি ফ্লাইট আছে, সব মিলিয়ে যাতে সৌদি আরব পৌঁছতে পারবেন 1000-এর মতো বাংলাদেশি। যদিও বিমান বাংলাদেশকেও অবতরণ অনুমতি দিয়েছে সৌদি কর্তৃপক্ষ, যাতে সপ্তাহে 8 বার 3টি গন্তব্যে ফ্লাইট পরিচালনার কথা বলা আছে, কিন্তু তা শুরুই হবে 1 অক্টোবর থেকে। ফলে সৌদিতে ফেরার অপেক্ষায় থাকা 29,000 প্রবাসীদের আপাতত সৌদি ফেরা হচ্ছে না, যাদের ইকামার মেয়াদ শেষ হচ্ছে 30 সেপ্টেম্বরে। এখান থেকে শুনতেছি যে 30 তারিখ পর্যন্ত কোনো টিকিট নাই, সব নাকি বুকিং হয়ে গেছে। 27 তারিখে আমার ভিসা আকামাত সব এক্সপায়ার হয়ে যাচ্ছে। এখন এর মধ্যে যদি টিকিট না পাই, আমার কোম্পানি বলছে শেয়ার টিকিট ভিসা রিনিউ করবে না। প্রবাসীরা যদি না যাইতে পারি তাহলে বাংলাদেশের রেমিটেন্স ডাউন হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। ফার্স্টের দিন যেখানে আমি নাম্বার লইছি বুঝছি, টোকেন নাম্বার লওয়ার পরে এখান থেকে ভিতরে ঢুকছি, ঢুকার পর দেখি সব অনিয়ম বুঝছি। বাহিরের লোকেরা বিভিন্ন লোকে তারা বড় বড় অফিসাররা লোকান্যা দেয়, তারা কাজ করে চলে যায়, আমাদের কোনো অ্যালাউ করে না। রবিবার আসছে এখানে, ঠিক আছে, আমরা আজকে প্রায় 4 দিন যাবত এখানে অবস্থান করতেছি। যারা সৌদি আরব থেকে আসছে রিটার্ন টিকিট নিয়ে, তাদেরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, তাদের জন্য টিকিট আগে বুকিং দিব। অথচ এখানে সবাইকে টোকন দিয়েছে, টোকন লোক নেয় না। 100 জন লোক ভিতরে বেরিয়ে উঠছে, তাদের কোনো কার্যক্রম হইতেছে না। সৌদি এয়ারলাইন্সও বলছে তারা নিরুপায়। প্রবাসীদের আন্দোলনের মুখে তারা ফ্লাইট বাড়ানোর আশ্বাস দেন। 30 তারিখের মধ্যে এটা তো নেওয়া তো সম্ভব না। এটা কিভাবে এতগুলো নিবে? এখন যেটা আমরা যতটুকু পাচ্ছি, আমরা তো এখন তো ওয়ার্ল্ডের কোনো দেশ থেকে তো এখনো যাওয়া স্টার্ট করেনি সৌদি আরবে। এই শুরু করলো, এখন শুরুতেই তো একদম এভাবে করা যায় না। এমন অবস্থায় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা ইকামার মেয়াদ বাড়ানোর জন্য সৌদি সরকারের সঙ্গে যোগাযোগ করছে। সৌদির সাথে আমরা প্রপোজালটা পাঠিয়েছি, আমাদের মিশনের মাধ্যমে গেছে, কারণ আমরা জাস্ট এটা ওনাদের রেসপন্স ওয়েট করছি। করোনা মহামারীর প্রেক্ষাপটে এর আগেও কয়েক দফা প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়িয়েছে সৌদি সরকার। আপাতত যেহেতু 29,000 প্রবাসীর জন্য বিমান নিশ্চিত করা সম্ভব হচ্ছে না, তাই পররাষ্ট্র দপ্তরের আবেদনে সৌদি কর্তৃপক্ষ কতটা সাড়া দেয় সেদিকেই তাকিয়ে ভুক্তভোগীরা। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। চাকরি বাঁচাতে সৌদি ফিরতে মরিয়া প্রবাসীরা টিকিটের আশায় ভোররাত থেকেই অপেক্ষায় আছেন। এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন রিপোর্টার সাদাত রহমতুল্লাহ। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাদাত, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই রাজধানীর কারওয়ান বাজারে যে সৌদি এয়ারলাইন্সের যে টিকিট অফিস, তার সামনে কিন্তু ভিড় করতে শুরু করেছে। গত কয়েকদিন ধরে আপনারা জানেন যে গত রবিবার থেকে এখানে টিকিট প্রত্যাশী যারা সৌদি প্রবাসী রয়েছে, তাদের যে ভিড় সেটি কিন্তু ক্রমান্বয়ে বেড়েছে এবং আজও পর্যন্ত রয়েছে। যারা গত রবিবারে এসেছেন তারাও কিন্তু আজও পর্যন্ত এই টিকিটের অপেক্ষা এখন পর্যন্ত রয়েছেন। এখন আপনারা জানেন যে আর মাত্র কয়েকটি ফ্লাইট রয়েছে। সেই ফ্লাইট এখন এই মুহূর্তে এই বিশাল সংখ্যক যে যাত্রী আপনি দেখতে পাচ্ছেন, যে যাত্রীর যে উপস্থিতি সে কয়েক গুণ বেশি, এবং তাদের কিন্তু এখন এই মুহূর্তে একটি দাবি তারা করছেন, সেটি হচ্ছে যে এই মুহূর্তে যেহেতু
ভিসার অর্থাৎ এই ফ্লাইট পাওয়া সম্ভব না, সেক্ষেত্রে ভিসার এবং আকামার যে মেয়াদ সেটি বাড়ানোই কিন্তু তাদের মূল দাবি তারা বলছেন। এবং অর্থাৎ এই অফিসের সামনে কিন্তু গতকালকেও তারা কিন্তু একই দাবিতে তারা আন্দোলন করেছে। যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়ে যে আলোচনা সেটি চলছে। সকাল থেকে আমরা দেখেছি যে বিভিন্ন জেলা থেকে যারা এসেছেন এই সোনারগাঁর যে অফিসটিতে সৌদি এয়ারলাইন্স, তারা কিন্তু একইভাবে কিন্তু আজকেও কিন্তু জামায়াত দিতে শুরু করেছেন। এবং সেই সংখ্যা কিন্তু সকালে যেমনটা উপস্থিতি কম ছিল, বেলা বাড়ার সাথে সাথে সেই উপস্থিতি কিন্তু অনেকাংশে বেড়েছে। এবং দীর্ঘ সেই লাইনে আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরে অর্থাৎ 3 থেকে 4 দিন ধরে একই জায়গায় তারা রয়েছেন এবং এখানেই খাওয়া দাওয়া করছেন, এখানেই থাকছেন শুধুমাত্র তাদের যাওয়ার জন্য। তারা বলছেন যে 30 সেপ্টেম্বর পর্যন্ত তাদের যে ভিসার এবং আকামার মেয়াদ রয়েছে, এরপরে সেটিকে আর বাড়ছে না। ফলে তাদের যে চাকরির অনিশ্চয়তা বা দীর্ঘদিন ধরে যারা এই প্রবাসে ছিলেন, তারা দেশে এসেছেন করোনার আগে 7 থেকে 8 মাস হয়েছে এবং করোনার সময় দেশে এসে আটকে পড়েছেন। এই বিশাল সংখ্যক যে শ্রমিক তারা প্রবাসীরা, তারা কিন্তু শেষ পর্যন্ত কিন্তু এখন পর্যন্ত যেতে পারছেন না। ফলে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, সে অনিশ্চয়তা কিভাবে সমাধান করা হবে তারা কিন্তু একটি সুষ্ঠু সমাধানও চাচ্ছেন। যদিও যারা এই অর্থাৎ সৌদি এয়ারলাইন্সের সামনে যাদেরকে টোকেন দেওয়া হচ্ছে, টিকিট দেওয়া হবে বলে, তারাও কিন্তু এখন পর্যন্ত সেই টোকেনের টিকিট পাবেন কিনা সেটি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত করে বলতে পারছেন না। সব মিলে আরেকটি বড় অভিযোগ তারা করছেন, সেটি হচ্ছে যে কয়েকটি ফ্লাইট এই মুহূর্তে চালানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি এয়ারলাইন্স, সেই টিকিটের মূল্য কিন্তু কয়েক গুণ বেশি রাখা হচ্ছে বলে অভিযোগ করছেন। এবং সেটি হচ্ছে বাইরে থেকে তারা সংগ্রহ করলে 1 থেকে 1.5 লাখ টাকা, যেটি হয়তো বা 20 থেকে 25 থেকে 30 হাজার টাকা যেটি সম্ভব, সেটি এখন কিন্তু 1.5 লক্ষ টাকার উপরে কিন্তু সে টিকিট পাওয়া যাচ্ছে বলে তারা বিভিন্নভাবে অফারও পাচ্ছেন। সব মিলে যে অভিযোগ অর্থাৎ সে দুর্ভোগ শুরু হয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত চলছে। তারা চাচ্ছেন যে এই সমস্যাটার সুষ্ঠু সমাধানের পাশাপাশি তারা যেন আবারও কাজে ফিরতে পারেন। আপনারা জানেন যে সৌদিতে একটা বিশাল সংখ্যক বাংলাদেশি প্রবাসী শ্রমিকরা যারা কাজে যুক্ত আছেন, তাদের চাকরি যে নিশ্চয়তা সেটি শেষ পর্যন্ত যাতে নিশ্চিত থাকে, সেই নিশ্চয়তা কিন্তু তারা এই মুহূর্তে এখানে চাচ্ছেন। এই ছিল এখন পর্যন্ত রাজধানীর কারণ বাজার থেকে টিকিট প্রত্যাশী সৌদি প্রবাসীদের সবশেষ খবর। চাকরি বাঁচাতে সৌদি ফিরতে মরিয়া প্রবাসীরা টিকিটের আশায় ভোররাত থেকে অপেক্ষায় আছেন, সেই খবর জানাচ্ছিলেন রিপোর্টার সাদাত রহমতুল্লাহ। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চকবাজারের জরির মার্কেটেও ছিল অতি দাহ্য পদার্থের মজুদ। আগুনে বড় ধরনের ক্ষয়ক্ষতির শঙ্কা থাকলেও তাৎক্ষণিক ব্যবস্থায় রক্ষা পাওয়া গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এদিকে ঘিঞ্জি পুরান ঢাকায় এখনও আবাসিক এলাকার সঙ্গে একাকার অতি দাহ্য পণ্যের মার্কেট, এতে শঙ্কিত এ এলাকার বাসিন্দারা। আজহার লিমনের রিপোর্ট, ছবি তুলেছেন শাকিল হোসাইন। চকবাজার শাহী জামে মসজিদ এলাকার জরির মার্কেট। বিয়ে জন্মদিনের সাজসজ্জার পণ্যের এই বাজারে যে 200-র মতো দোকান আছে, তার মধ্যে লিটন মিয়ারে আবাসিক ভবনের নিচতলায় আছে 9টির মতো দোকান। বুধবার রাত 12টার 5 মিনিট আগে মার্কেটের এই অংশে আগুন লেগে যায়। তবে ফায়ার সার্ভিসের 5 ইউনিটের তাৎক্ষণিক চেষ্টায় আগুন দ্রুতই নিয়ন্ত্রণে আসে। সব মানে পুড়ে আছে আর পানি মারছে, সব নষ্ট হয়েছে, এগুলি বাদ। ফায়ার সার্ভিসের ধারণা শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। ব্যবসায়ীদের দাবি পুড়ে ছাই হয়েছে 7 থেকে 8টি দোকান। রাস্তা চিকন, গাড়ি ঢোকার সমস্যা, পানির সমস্যা, চতুর্মুখী সমস্যা এখানে বিদ্যমান। তারপরেও আপনাদের দোয়ায়, আল্লাহর মেহেরবানিতে যে অল্পের মধ্যে আমরা কাজ সেরেছি। এটা শর্ট সার্কিট থেকে এক দোকান থেকে আরেক দোকানে তার মানে ইলেকট্রিক তারের মাধ্যমে সব আগুন ছড়াইছে। খাতা আর ডেকোরেশন আইটেম, ডেকোরেশন যে বিয়ের যে মনে করেন জড়ি, পাগড়ি, এগুলা ঠিক আছে, পোপার এগুলো আছে। কোনো রাসায়নিক না রাসায়নিক কিছু নেই, রাসায়নিক এগুলো কিছু নাই, ফ্লেমেবল কোনো কিছুই নাই। কিন্তু আসলে কি কোনো দাহ্য পদার্থ ছিল না? ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপনের পর এই ঘিঞ্জিগুলির উপর এভাবে পড়ে থাকতে দেখা যায় এ সমস্ত আতশবাজির। তাই সহজেই ধারণা করা যায় যে সাজ সরঞ্জামের অন্যান্য পণ্যের সঙ্গে এগুলোরও গোডাউন ছিল। আমরা ফায়ার সার্ভিসের কাছে জানতে চেয়েছিলাম পদার্থ হিসেবে এটি কতটা দাহ্য। পুরো সড়ক জুড়ে এগুলো পড়ে আছে, এগুলো পদার্থ হিসেবে কেমন? এটা অবশ্যই একটা দাহ্য পদার্থ। এটা যখন আগুন জ্বলে 1000 ডিগ্রি তাপমাত্রার উপরে তাপ উঠে, তার মানে কিন্তু ঝুঁকি ছিল। অবশ্যই ঝুঁকি ছিল। বারবার এমন অগ্নিকাণ্ডে শঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী। আক্ষেপ করেন অনেক উদ্যোগের কথা শোনা গেলেও আবাসিক এলাকার এসব মার্কেট স্থানান্তরের অগ্রগতি নেই। বোতল ছিল যেটা পার্টি স্প্রে, 1 আর 2 নম্বর হলো আতশবাজি যেটা ফুটায় ঘুরে, ওইটাও ছিল। আর যে ঝড়ির যে বিয়া শাদির বার্থডে যে জিনিসগুলো ওইগুলোও ছিল। এই যে বার্থডের এগুলো স্প্রেগুলো, স্প্রের বোতলগুলো, তো এগুলি যদি এই চুড়িহাটার মতো এরকম
আর কি বড় ধরনের ব্লাস্টিং ঘটনা ঘটতো তাহলে তো এখানে আরও অনেক বেশি ক্ষয়ক্ষতি হতে পারতো। স্পিডে তো এই অলিগুলি চিবাতে সব সরা দিয়ে একটু ভালো হয়। রেলের কিছু অসাধু কর্মকর্তার যোগ সাজসে নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ট্রেন ইজারা দেওয়া হয়েছে পছন্দের ঠিকাদারি প্রতিষ্ঠানকে। দুর্নীতির প্রমাণও পেয়েছে রেলপথ মন্ত্রণালয়। এসআর ট্রেডিং নামের ওই ঠিকাদারি প্রতিষ্ঠান প্রতি বছর রাজস্ব ফাঁকি দিচ্ছে 2 কোটি টাকা। দুর্নীতির বিষয়ে কথা বলতে গেলে সংশ্লিষ্ট রেল কর্মকর্তা সময় সংবাদকে দেন ঘুষের প্রস্তাব। নাজমুস সালেহের প্রতিবেদন। দৈনিক 1,70,000 টাকা ইজারায় চলত জামালপুর কমিউটার ট্রেন। পরে মাত্র 70,000 টাকায় এসআর ট্রেডিংকে ইজারা দেওয়া হয় সেটি। 10 বছরের লোকসান 36 কোটি টাকা। রেলপথ মন্ত্রণালয়ের প্রতিবেদনেই উঠে এসেছে এমন দুর্নীতির চিত্র। একই অবস্থা দেওয়ানগঞ্জ কমিউটারের বেলায়ও। প্রতিদিন 90,000 টাকা ইজারায় চলে এটি। 2012 সালে যাত্রী পরিবহনে 50% আর পণ্য পরিবহনে 100% ভাড়া বাড়ায় সরকার। 8 বছর ধরে নতুন ভাড়া আদায়ও করছে ইজারাদার, কিন্তু রেলকে দেয়া হচ্ছে আগের ভাড়া। অর্ধেক বাড়ছে 50%, এখন তো 95 টাকা হয়েছে। 30 টাকার ভাড়া 95 টাকা, নাহলে সিট নাই। যখন থেকে ভাড়া বাড়ছে 50% বাড়ছে তখন থেকেই আমরা এটা হয়েছে আর কি। নতুন ভাড়া অনুযায়ী 2 ট্রেনে প্রতিদিন 70,000 টাকা কম ইজারা ধরে তা পরিশোধ করতে পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তার দপ্তর থেকে একটি চিঠি দেওয়া হয় এসআর ট্রেডিংকে। এতে 8 বছরে লোকসান হয়েছে প্রায় 20 কোটি টাকা। অনিয়ম তদন্তে গঠিত 5 সদস্যের কমিটির রিপোর্টে পূর্বাঞ্চলের তৎকালীন প্রধান বাণিজ্যিক কর্মকর্তা হাবিবুর রহমান, ডেপুটি বাণিজ্যিক কর্মকর্তা জোবেদা আক্তার ও এডিশনাল বাণিজ্যিক কর্মকর্তা এএম শাহনেওয়াজকে দায়ী করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। শাহনেওয়াজ এখন পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেন্ডেন্ট। এই ব্যাপারে কথা বলতে গেলে সময় সংবাদকে ঘুষের প্রস্তাব দেন তিনি। রিপোর্টটা যাতে না করলে ভালো হয়। আপনাকে কিছু একটা গিফট করবো আর কি, ভালো কিছু। যদি আপনার কিছু চাহিদা থাকে বলবেন, আমিও কিছু আপনাকে গিফট করলাম। গিফট বাবদ মনে করেন যদি কিছু নিতে চান দিলাম, অথবা যদি বলেন আমি কিছু আপনাকে অনারিয়াম করলাম। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন রেলপথ মন্ত্রী। যে প্রশ্নটি তুলেছেন আপনি, সেটাই আমার অবশ্য নলেজে নেই। আমি এটা যেহেতু আপনি বলেছেন, আমি সংশ্লিষ্ট যে ফাইল এটা আমি কালকেই দেখব। যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে, এই ধরনের কোনো রিকমেন্ডেশন হয় বা থাকে, তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। বর্তমানে বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত 54টি ট্রেনের 34টি এসআর ট্রেনিংয়ের দখলে। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। হঠাৎ করেই ব্রিটেনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। অদৃশ্য ভাইরাসের দ্বিতীয় দফার ছোবল থেকে ব্রিটিশদের রক্ষায় নতুন বিধিনিষেধে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন প্রবাসীরা। লন্ডন থেকে বিস্তারিত দেখুন শোয়েব কবিরের রিপোর্টে। পূর্ণাঙ্গ লকডাউন না দিয়ে ধীরে ধীরে করোনা ভাইরাসের সংক্রমণ কমাতে কঠোর বিধিনিষেধ ঘোষণা করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। জনগণের উদ্দেশ্যে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, ব্রিটেনের স্বাস্থ্য বিভাগকে রক্ষার পাশাপাশি জীবন বাঁচাতে সবাইকে এসব বিধিনিষেধ মেনে চলতেই হবে। মাস্ক পরাসহ যথাসম্ভব বাসায় থেকে কাজ করার আহ্বান জানান তিনি। The virus has started to spread again in an exponential way. Infections are up. Hospital admissions are climbing. নতুন করে এই বিধিনিষেধ আরোপের পর মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটিতে। একদিকে জীবন রক্ষার যুদ্ধ, অন্যদিকে জীবিকার প্রয়োজন। সবকিছু নিয়ে এক ধরনের দোটানায় তারা। যে উদ্যোগ নিছে সরকার, আমি মনে করি আমরা সবার লাগি একটা বালা। সরকারও খালি এখানে কোনো কিছু নাই, আমরা জনগণের লাগি বালা। তারা নয়া আইন করছে যে 6 পিপল মোর দেন 6 পিপল ওইটা না গেতারিং, তো ওটাই আমরা আরও একটু শকিং করে। আমাদের ব্যবসা বাণিজ্য গোছার ইস্যু লাইক অন্য যেগুলা নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলা, এগুলা তো খোলা থাকবে। যদি কাস্টমার আয় না তাহলে তো এই দশটা তো আমাদের। এদিকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা করোনা ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ চালিয়ে যাচ্ছেন। শিগগিরই এর ইতিবাচক ফলাফল দেখার অপেক্ষায় ব্রিটেন সহ পুরো বিশ্ববাসী। এজন্য নতুন করে করোনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী প্রস্তুত বলে জানালেন তিনি। তবে তার এসব কর্ম পরিকল্পনা কতটুকু কার্যকর হচ্ছে করোনার বিরুদ্ধে লড়তে, এটাই এখন দেখার বিষয়। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। বৈঠকের পরে বৈঠক চলে, স্বাক্ষর হয় নানাবিধ চুক্তি সমঝোতাও, কিন্তু কোনোভাবেই বন্ধ হয় না সীমান্ত হত্যা। এদেশে সীমান্ত হত্যার সংজ্ঞাই হল ভারতীয় বিএসএফ কর্তৃক বাংলাদেশি নিরস্ত্র মানুষের হত্যাকাণ্ড।
প্রতি বছরের মতো এবারও দুদেশের 50তম সীমান্ত সম্মেলনে আবারও সেই পুরনো ঘোষণা এলো শূন্যে নামবে এমন হত্যা। যদিও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে এখন পর্যন্ত একটি হত্যারও বিচার হয়নি বলেই এই অমানবিকতা বন্ধ হয় না। আতিকুর রহমান তমালের রিপোর্ট। বলা হয়ে থাকে ভারত ও বাংলাদেশের সম্পর্ক এখন যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি বন্ধুত্বপূর্ণ, কিন্তু পরিসংখ্যান বলছে চলতি বছর প্রথম 6 মাসেই বিএসএফ এর হাতে নিহত হয়েছেন 25 বাংলাদেশি। আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান বলছে গত 11 বছরে এই সংখ্যা 500-র কাছাকাছি। এমনকি চলতি মাসে বিএসএফ এর হাতে নিহত বাংলাদেশের সংখ্যা 4। এই পরিসংখ্যানের উপর দাঁড়িয়েই সম্প্রতি অনুষ্ঠিত হলো দুদেশের সীমান্ত সম্মেলন। To bring down this killing, trying its best to work out a strategy to bring down this border killing. যদিও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন যদি কেউ চোরাকারবারিও হয় তবুও তার বিচার পাওয়ার অধিকার আছে। সীমান্তে গুলি চালিয়ে নিরস্ত্র মানুষ হত্যা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। বারবার পার পেয়ে যাচ্ছে যারা মারছে, এটাই হলো সমস্যা। সেখানেই যদি ভারতের সিভিল সোসাইটি যখন জেগে উঠবে, তারা যখন প্রেসার দিবে যে না এই আনলফুল অ্যাক্ট বন্ধ করতে হবে, তখন আমি মনে করি যে এই জায়গায় হয়তো একটা সমাধান হবে। আইনবিদরা মনে করেন সীমান্ত হত্যা বন্ধে দুই দেশের রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন। পাশাপাশি ভারত যেমন বৃহৎ রাষ্ট্র, তেমনি এই হত্যা বন্ধে তাকে মহৎ হতে হবে। বাংলাদেশ কিন্তু তার প্রত্যেকটা বৈঠকে সীমান্তকে প্রাইমে ফেসে দিচ্ছে। তারা যদি মনে করেন যে বাংলাদেশ বর্ডার কাশ্মীর, তাহলে সেটা ভুল হবে। যদিও একটা দেশে এক ধরনের আইন থাকে, এটা কিন্তু কাশ্মীর না, ওখানে কিন্তু পাকিস্তান আছে যারা তাদের সাথে বৈরী, আর আমরা কিন্তু তাদের পরীক্ষিত বন্ধু। যখন তাদের সাথে কেউ থাকে না, আমরা কিন্তু তাদের সাথে আছি। আমরা মনে করি যে ভারতে আমাদের দুর্দিনে সহযোগিতা করেছে, তার যে কোনো দুর্দিনে আমরা তার পাশে থাকতে চাই। পৃথিবীর যেসব সীমান্তে সবচেয়ে বেশি রক্ত ঝরে তার মধ্যে বাংলাদেশ ভারত অন্যতম। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। নাব্য সংকটে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। পারাপারের অপেক্ষায় থেকে ঘাট এলাকায় বাড়ছে যানবাহনের দীর্ঘ সারি। শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ জানান, গতরাতে নাব্য সংকটের জন্য শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। সকাল থেকে আবারও সীমিত আকারে 6টি ফেরি দিয়ে পারাপার শুরু হয়, কিন্তু রোরো ও ডাম্প ফেরি বন্ধ থাকায় উভয় পারে যানবাহনের চাপ বেড়েছে। অন্যদিকে পদ্মার ভাঙনের ঝুঁকির মুখে নতুন 3 নম্বর ফেরিঘাট নাব্য ফেরাতে চলছে ড্রেজিং। এছাড়া পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে স্রোতের বিপরীতে চলতে গিয়ে নষ্ট হয়ে গেছে 3টি ফেরি। বর্তমানে 19টির মধ্যে চলছে 15টি ফেরি। এতে যানবাহনের তুলনায় ফেরি কম হয়। এই নৌরুটেও দেখা দিয়েছে দীর্ঘ যানজটের। নিয়ন্ত্রণহীন চাঁদাবাজিতে অতিষ্ঠ মিরপুরের পাইকারি সবজি আড়তের ব্যবসায়ীরা। পণ্য পরিবহনে রিকশা প্রতি 10 টাকা আর ভ্যান প্রতি গুনতে হচ্ছে 20 টাকা করে। কেন এই টাকা নেওয়া হচ্ছে আর এর নেপথ্যেই বা কারা, তা জানতে চাইলে সময় সংবাদের ক্যামেরা দেখেই দৌড়ে পালান চাঁদাবাজরা। পুরো বাজার ঘুরে কোথাও নজরে পড়েনি পুলিশি তৎপরতা। সুমন আহমেদের তোলা ছবিতে জুবায়ের ফয়সালের রিপোর্ট। এক দৌড়ে পগার পার। চোর পুলিশের খেলা নয়, এটি আসলে সময় সংবাদের ক্যামেরা দেখে অবৈধভাবে অর্থ উত্তোলনকারী এক যুবকের পালানোর দৃশ্য। জ্যাম ছোটানোর জন্য সরকারের লোকজন আছে, আপনি দায়িত্ব নিয়ে টাকা নিচ্ছেন কেন? শাহ আলী মাজার হয়ে মিরপুর বেড়িবাঁধ ঢুকতেই চোখে পড়বে পাইকারি সবজির আড়ত। দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন যেখানে কয়েক কোটি টাকার কাঁচা সবজি হাত বদল হয়ে চলে যায় রাজধানীর নানা জায়গায়। কিন্তু এই বাজার ঘিরে সরকারের পরিকল্পনা আর পুলিশি তৎপরতার অভাবে দিনের পর দিন চলে আসছে অবৈধ অর্থের কারসাজি। এই যেমন হলুদ টি শার্টের এই ব্যক্তি গেইটে বসে মাজারের নামে তুলছেন টাকা। টিভি ক্যামেরা দেখে তিনিও বনে গেলেন ক্রেতা। টাকার সময় গ্রুপ করে কারা করে আমরা জানি না, আপনার শুধু ভিতরে বাজারের ভিতরে। এই বাজার থেকে পণ্য বের করতে গেলেই দিতে হয় টাকা। তারা কয় আমাকে খুঁট দিতে হইব, সাদা দিতে হইব। ভ্যান নামলে পারে ভ্যানে দেওয়া লাগে 30 টাকা। এটা ওনাদেরকে না দিলে মনে করেন আমরা যাইতে দেয় না। অনেক সময় মারামারি ঝগড়াঝাটিও লাগে। আমার সাথে মনে করেন 2-3 বার ঝগড়া লাগছে, তা কি করে মনে হয় ক্ষমতা আছে এরা নিতে আছে ভাই।
এসব অপকর্মের সঙ্গে জড়িতদের চিহ্নিত করা খুব বেশি কঠিন না হলেও বরাবরই তারা থেকে যায় ধরাছোঁয়ার বাইরেই। ব্যবসায়ীরা মনে করেন এর নেতিবাচক প্রভাব পড়ছে পুরো বাজার ব্যবস্থার উপর। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। নিজেদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি প্রতিযোগী দেশগুলোর বন্দরের সাথে টিকে থাকতে অবশেষে অত্যাধুনিক যন্ত্রপাতি সংগ্রহ শুরু করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আগামী 1 বছরের মধ্যে 1000 কোটি টাকা মূল্যের যন্ত্রপাতি কেনা হবে। এর মধ্যে 4টি গ্যান্ট্রি ক্রেনও রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দেশের অর্থনীতির সীমারেখা ক্রমশ বাড়তে থাকায় প্রতি বছরই চট্টগ্রাম বন্দরে পণ্য ওঠানামার পরিমাণও পাল্লা দিয়ে বাড়ছে, কিন্তু সেই অনুযায়ী বন্দরের সক্ষমতা বাড়ছে না। ফলে দেখা দিচ্ছে নানা জটিলতা। আধুনিক যন্ত্রপাতির সাথে যে দক্ষতা এটা যদি বৃদ্ধি হয় তাহলে কিন্তু আমাদের বন্দর উত্তরোত্তর কিন্তু আরও অগ্রগতি হবে। শোর ক্রেন যেগুলি আছে সেগুলি কিন্তু অনেক পুরানো এবং অনেক বছর ধরে এগুলি ব্যবহার করার পরে এখন ব্যবহার উপযোগী না। বিশ্বের শীর্ষস্থানীয় 10টি বন্দরের মধ্যে 9টির অবস্থানই এশিয়ায়। এই তালিকায় চট্টগ্রাম বন্দরের স্থান 58তম হয়। সামনের দিকে রয়েছে প্রতিবেশী দেশগুলোর বন্দর। সীমিত যন্ত্রপাতি দিয়ে বিশ্বের সব অত্যাধুনিক বন্দরের সাথে প্রতিযোগিতা করছে চট্টগ্রাম বন্দর। বিশ্বের অন্যান্য বন্দরগুলিতে যেখানে শত শত গ্যান্ট্রি ক্রেন, তার বিপরীতে চট্টগ্রাম বন্দরে গ্যান্ট্রি ক্রেন রয়েছে মাত্র 14টি। এক্ষেত্রে ব্যবসায়ীরা বলছেন বন্দরের সক্ষমতা বাড়াতে হলে অত্যাধুনিক যন্ত্রপাতি সংযোজনের কোনো বিকল্প নেই। এই অবস্থায় বন্দরের সক্ষমতা বাড়াতে 1000 কোটি টাকা মূল্যের যন্ত্রপাতি কিনতে যাচ্ছে বন্দর কর্তৃপক্ষ। চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর এখন চলছে টেন্ডার প্রক্রিয়া। নতুন প্রকল্প নিয়েছি যেখানে 94টি বিভিন্ন রকমের যন্ত্রপাতি আমরা ক্রয় করছি। এই যন্ত্রপাতি আমাদের সক্ষমতাকে আরও বাড়াবে। ব্যবসায়ীদের অভিযোগ, বন্দরে পুরাতন যন্ত্রপাতি ব্যবহারের কারণে অনেক সময় জাহাজের ঘর অবস্থানকালীন সময় বেড়ে যায়। এই সংকট এড়াতে অত্যাধুনিক এবং কার্যকর যন্ত্রপাতি সংগ্রহের দাবি তাদের। বে টার্মিনালের কাজ শেষ করতে হবে, বন্দরের জিডি বাড়াতে হবে, নতুন নতুন টার্মিনাল করতে হবে। শিপ ক্রেনের মাধ্যমে ওঠানামা করি কন্টেনার, সেক্ষেত্রে যদি জিসিবিতে জেটির আধুনিকায়ন করে গ্যান্ট্রি ক্রেন লাগানো হয় তাহলে বন্দরের উৎপাদনশীলতা বাড়বে। চট্টগ্রাম বন্দর বছরে 30 লাখ কন্টেনার এবং 10 কোটি মেট্রিক টনের বেশি পণ্য হ্যান্ডেলিং করে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ঢাকা থেকে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট শুরু হলেও কাটছে না জটিলতা। টিকিটের জন্য প্রবাসীদের হাহাকার। ইকামা ভিসার মেয়াদ বাড়াতে সৌদিকে বাংলাদেশের চিঠি। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চকবাজারের জরির মার্কেটে ছিল দাহ্য পদার্থের মজুদ। তাৎক্ষণিক ব্যবস্থায় বড় বিপদ থেকে রক্ষা। আবাসিক এলাকা থেকে দোকান সরানোর দাবি। এবং পছন্দের ঠিকাদারি প্রতিষ্ঠানকে ট্রেন ইজারা দিয়ে কোটি কোটি টাকা লোপাট। রেল কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ। অপরাধ ঢাকতে ঘুষের প্রস্তাব, ব্যবস্থার আশ্বাস। এই ছিল এখনকার মতো। সঙ্গে থাকুন সময়।